আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে তোমাদের সাধারণ গণিতের ২ নম্বর অধ্যায় আছে সেট ও ফাংশন সেটা পড়াবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, সেট প্রথমে সেটের সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা কি? যে বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের ৩টি পাঠ্য বইয়ের সেট বা ৫টা সংখ্যারও সেট হতে পারে ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে তোমাদের বলছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের মূলত ২টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো, তোমরা যারা ক্লাস 8 এ পড়ছো ওখানে কিন্তু সেট সম্পর্কে ছিল। ওখানকার কিছু পড়া এখানে দেওয়া আছে। সেগুলো কিন্তু আমরা এখানে দেখব। যেমন তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি এটা তুমি ক্লাস 8 এ দেখছো। তালিকা পদ্ধতি কি? যেমন দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে প্রকাশ করা হয় আরকি। আর উপাদান সংখ্যাগুলো একাধিক থাকলে সেখানে আমরা একটার পর একটা কমা ব্যবহার করব। যেমন এখানে দেখো, এ একটা সেট যেটার উপাদান সংখ্যা কি এ, বি। ২টা উপাদানের সংখ্যা আছে এজন্য কমা দিয়ে লিখছে। আর এর উপাদান সংখ্যাগুলোকে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখছে। এভাবে 2, 4, 6 এটাও একটা সেট। তারপর হচ্ছে নিলয়, তৃষা, শুক্র, নাম এটাও একটা সেট ইত্যাদি। এগুলা হচ্ছে তালিকা পদ্ধতি। তারপর হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে। অর্থাৎ যখন সেট গঠন পদ্ধতি থাকবে সেখানে তোমার সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে বলা থাকবে না। কিছু সেই সেটের অর্থাৎ ধর্মটা বা বৈশিষ্ট্যটা দেওয়া থাকবে, সেগুলা দিয়ে তোমাকে সেটটা বার করে নিতে হবে। যেমন আমি বললাম a = একটা সেট x, যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে x হচ্ছে সেই সেটের উপাদান সংখ্যা এবং x অবশ্যই বিজোড় সংখ্যা হতে হবে, স্বাভাবিক। তাহলে এবং বি একটা সেট বলছে যেখানে x যেন x নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর প্রথম ৫ জন শিক্ষার্থী ইত্যাদি। এখানে এই যে কোনটা দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বলা হয়। তাহলে এরপরে দেখো, যেমন এ একটা সেট বলা আছে, এই সেটটা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব? ৭, ১৪, ২১, ২৮ দেওয়া আছে। প্রত্যেকটা দেখো কিন্তু ৭ এর গুণিতক এবং ২৮ থেকে বড় না, এটা কিন্তু মাথায় রাখবা। এই যে দেখো, ২৮ এর থেকে বড় না এবং প্রত্যেকটা ৭ এর গুণিতক। তাহলে তো তুমি এই সংখ্যাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবা। যেমন এই সেটের উপাদানসমূহ ৭, ১৪, ২১, ২৮। এখানে প্রত্যেকটি উপাদান ৭ দ্বারা বিভাজ্য, অর্থাৎ ৭ এর গুণিতক এবং ২৮ এর বড় নয়। তাহলে এই সেটটাকে যখন আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন কি লিখব? a = x যেন x 7 এর গুণিতক এবং 0 থেকে x বড় হবে এবং ২৮ থেকে x টা ছোট অথবা ২৮ এর সমান হবে। এই যে দেখো, এখানে লেস দ্যান চিহ্নটা দিছে, এখানে নিচে কিন্তু একটা টান দিছে। এই টানটা দিয়ে বুঝায় কি যে এটা ওই সংখ্যাটার সমান হইতে পারবে। তো এটা ছিল তোমার মূলত তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। আর এখানে একটু উপরে তোমার একটু পড়া বলা আছে, যেটা কি বলা আছে যে ধরে নাও A একটা সেট 2, 4, 6 আর B আরেকটা সেট যেখানে A, B বলা আছে। এখন ধরো B সেটের উপাদান সংখ্যা A এবং B এটা হচ্ছে তার B সেটের উপাদান সংখ্যা। এখন উপাদান প্রকাশের চিহ্ন কি? belongs to। অর্থাৎ তুমি যদি বলো যে A একটা B সেটের উপাদান সংখ্যা, সেটাকে কেমনে প্রকাশ করবা? লিখবা A belongs to B। এই যে A belongs to B, এই যে এই চিহ্নটা দ্বারা belongs to বলা হয়। তাহলে A belongs to B, B ও একটা উপাদান সংখ্যা, তাহলে কিভাবে বলবা? B belongs to B। তাহলে এইগুলা তোমরা একটু এভাবে একটু এটা রিডিং পড়ে নিবা। আর যদি উপাদান সংখ্যা না হয়, যেমন A সেটের উপাদান সংখ্যা কিন্তু C না, তাহলে C not belongs to B হবে। এই যে এভাবে এই চিহ্নটা দ্বারা not belongs to বোঝায়। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা। তাহলে মোটামুটি তোমরা পারবা, কারণ ক্লাস 8 এগুলো করছো। এবারে বলা আছে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলা হয়। অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা সেগুলোকে তুমি গণনা করে শেষ করতে পারবা। অর্থাৎ গণনা করা যায়। অর্থাৎ নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া থাকলে ৫টা, ৭টা, ৮টা এভাবে, তাহলে তুমি সেটাকে সসীম সেট বলবা। যেমন D = x, y, z। অর্থাৎ D সেটের উপাদান সংখ্যা কি? x, y, z এই ৩টা সংখ্যা নির্দিষ্ট আছে। তাহলে এটাকে তুমি গণনা করতে পারবা। আবার E সেটের উপাদান সংখ্যা কি বলছে? দেখো 3, 6, 9 ... 60। অর্থাৎ এভাবে প্রত্যেকবার ৩ করে বাড়ে 60 পর্যন্ত আছে এখানে। তাহলে এটাকেও তুমি কিন্তু গণনা করতে পারবা। আবার এখানে বলছে f = x যেন x মৌলিক সংখ্যা এবং 30 থেকে x এর মানটা 30 এর থেকে বড় এবং 70 এর থেকে ছোট। তাহলে এগুলা মোটামুটি তোমরা কিন্তু গণনা করতে পারবা। সেজন্য এগুলা সসীম সেট। তাহলে অসীম কি হবে? এর উল্টাটা হবে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। যেমন a = x যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেট কি? n = 1, 2,
3 4 ডট 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 এভাবে চলতেই থাকবে, স্বাভাবিক সংখ্যা শেষ হবে না কিন্তু। তাহলে এটাকে তুমি গণনা করে শেষ করতে পারবা না। আবার তোমাকে যদি আমি বিজোড় সংখ্যায় বলি যে বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 এভাবে চলতে থাকবে, এটাকেও তুমি গণনা করে শেষ করতে পারবা না। তারপর পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা বিচ্ছেদ দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা বলতে কি ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সংখ্যাগুলি। যেমন দেখো এদিক -3 থেকে ধরছে, -3 থেকে ওদিক তো তুমি আরো আগে দিতে পারবা, -4 -5 ওদিক চলতে থাকবে আনলিমিটেড। এভাবেই 0 1 2 3 এভাবেও আনলিমিটেড এদিক চলতে থাকবে। তাহলে এগুলো হচ্ছে সব অসীম সেট, কারণ এগুলাকে তুমি গণনা করে শেষ করতে পারবা না। এরপর হচ্ছে উদাহরণ 4 বলা আছে কি যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট হবে, এটা স্বাভাবিকই। তো এটা সমাধান কিভাবে বুঝতে দেখো, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি সসীম সেট, তাহলে অসীম না হলে সেটা অবশ্যই সসীম হবে। তাহলে আমি ওই জন্য ওটাই ধরছি যে n একটা সসীম সেট। এটাকে যদি যখন আমি সসীম প্রমাণ করতে না পারি তাহলে সেটা কি হবে, অবশ্যই অসীম হবে। তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, অর্থাৎ এটাকে যখন গণনা করা যাবে তাহলে এর তো একটা সর্বোচ্চ মান থাকবে। যেমন এখানে আমরা একটা সেট লিখলাম না যে 3 6 9 এরপর 60, এরপর আর কোনো এর উপাদান নাই, তার মানে 60 এখানে সর্বোচ্চ মান। এরকম এখানে একটা সর্বোচ্চ উপাদান থাকবে যেটাকে আমরা কে ধরে নিছি, এবং কে বিলংস টু n হবে, অর্থাৎ কে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে k + 1 ও একটি স্বাভাবিক সংখ্যা হবে এবং যা k এর চেয়ে বড়। তাহলে k + 1 অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এবং n এর একটি উপাদান হবে k + 1 belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে আমরা জানি কি যে স্বাভাবিক সংখ্যাটার সঙ্গে যখন আমরা এক যোগ করব তখন যে সংখ্যাটা পাবো সেটা হবে স্বাভাবিক সংখ্যা এবং সেই সংখ্যাটা আগের থেকে বড় হবে। যেমন আমি যদি ধরি যে 10 এর সঙ্গে 1 যোগ করলে 11, এর আগেরটা 10 এর থেকে 11 বড় না, এবং 11 কি একটা স্বাভাবিক সংখ্যা, ওটা এখানে বলা আছে। কিন্তু শুরুতে আমরা n সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে k ধরে নিয়েছিলাম। অর্থাৎ এখানে যে আমরা ধরছিলাম যে সর্বোচ্চ উপাদান সংখ্যা কি k। পরবর্তীতে দেখা গেল k + 1 সংখ্যাটি n সেটের একটি উপাদান সংখ্যা। এভাবে k + 2 k + 3 এভাবে চলতে থাকবে n সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এটা কখনো শেষ করা যাবে না। তাহলে কি হবে, অতএব সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট n সসীম হতে পারে না। তাহলে তো কি হবে, সসীম হলে অসীম হবে, তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এরপরে এখানে তোমার কিছু কাজ দিছে যে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো, এগুলো একটু তোমরা দেখে নিবা। তারপর বলা আছে কি ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ফাই বলা হয়। তো দেখো ফাঁকা সেটকে এই চিহ্নটা মাথায় রাখবা। যেমন একটি বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, কি বলা আছে, x যেন n বলা আছে, অর্থাৎ x যেন স্বাভাবিক সংখ্যা। তারপর বলা আছে কি 10, অর্থাৎ x এর মানটা 10 এর থেকে বড় এবং 11 এর থেকে ছোট হবে। এখন তুমি বলো এখানে কি এটা সম্ভব 10 এর থেকে বড় এবং 11 এর থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নাই। 10 এর পরে স্বাভাবিক সংখ্যা কি 11, মাঝখানে কিন্তু কোনো সংখ্যা আর নাই। তাহলে এটাকে আমি কি বলবো, এর কোনো উপাদান যেহেতু নেই তাহলে সেটাকে আমি ফাঁকা সেট দ্বারা প্রকাশ করব। এরপরে বলা আছে কি x belongs to ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এটাও স্বাভাবিক সংখ্যা। যেন x মৌলিক সংখ্যা, x কে অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে এবং সেটা 23 এর থেকে বড় এবং 29 এর থেকে দেখো ছোট বলা আছে। এইরকম কোনো কিন্তু সংখ্যা নাই। 23 এর পরে মানে মৌলিক সংখ্যা হচ্ছে ডাইরেক্ট 29, তাহলে এই সংখ্যাগুলোর সেটকে আমি কি বলবো, ফাঁকা সেট বলবো। এরপরে তোমাদের ভ্যান চিত্র বলা আছে। দেখো এখানে কি বলা আছে, জন ভ্যান যিনি মানে 1834 থেকে 1923 সাল পর্যন্ত বেঁচে ছিল, সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। মানে এখানে আর কি বোঝাচ্ছে যে জন ভ্যান নামের ব্যক্তিটা সেটকে বিভিন্ন চিত্র দিয়ে প্রকাশ করছিল, আর তার নাম যেহেতু ভ্যান, সেই নাম অনুসারেই ভ্যান চিত্র আমরা বলি এই চিত্রগুলোকে। এখন এই ভ্যান চিত্র নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো, একটা অঙ্ক আছে সেখান থেকে দেখে নিব। এটা উপসেট। উপসেট কি দেখো, এ একটা সেট, এর উপাদান সংখ্যা কি a, b। এই সেটের যে উপাদান থেকে তুমি কতগুলো সেট গ্রহণ করতে পারবা। একটা সেটের উপাদান সংখ্যা কিন্তু একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। তাহলে এখান থেকে দেখো উপাদান a আর b, a দিয়ে একটা সেট গ্রহণ করতে পারবা, b দিয়ে একটা সেট গ্রহণ করতে পারবা, আবার a b একসঙ্গে একটা সেট গ্রহণ করতে পারবা। যেমন এই যে দেখো a, b, a আবার b, এখান থেকে আমি তিনটা সেট গ্রহণ করতে পারতেছি। আবার কোনো উপাদান না নিয়েও কিন্তু একটা সেট গ্রহণ করা যায়, যেটাকে আমরা কি বলি, যে ফাঁকা সেট বলি। তাইলে সেই সেটের উপাদান সংখ্যা আমি কয়টা, মানে উপাদানগুলো দিয়ে কয়টা সেট তৈরি করতে পারতেছি, এখানে 1 2 3টা এবং একটা ফাঁকা সেট 4টা। তাহলে এখানে গঠিত সেটগুলো এই যে এইগুলা, প্রত্যেকটা কি হবে, এই এর উপসেট। সুতরাং কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে সেটার উপসেট বলা হয়। অর্থাৎ একটা সেট, সেই উপাদান সংখ্যাগুলো দিয়ে আমি যতগুলা ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদা সেট তৈরি করতে পারবো, সেই সেটগুলোকে আমি উপসেট বলবো। উপসেটের চিহ্ন কি, এই যে এটা বি, যদি মানে বি সেট এ এর উপসেট হয় তাহলে আমি কি লিখবো, বি উপসেট এ, অর্থাৎ এ এর উপসেট কি বি।
অর্থাৎ যেটা উপসেট হবে সেটাকে আগে লিখবো, আবার যেটার উপসেট হবে সেটাকে আমি পরে লিখবো। বি কমা এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপসেটকে ইংরেজিতে সাবসেট বলা হয়। তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বি এর একটা উপসেট। উপরের উপসেটগুলোর মধ্যে এ কমা বি সেট এর সমান প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে ফাঁকা সেট যে কোনো একটা সেটের উপসেট। এখন তোমার এখানে দেখো কি বলা আছে, ধরি p ইকুয়াল টু 1 2 3 এবং q ইকুয়াল টু 2 3, r ইকুয়াল টু 1 3। তাহলে p q ও r প্রত্যেকে p এর উপসেট। অর্থাৎ দেখো এখানে q সেটটা কি আছে 2 3, সেটা কি p এর একটা উপাদান দিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারবো 2 আর 3 একসঙ্গে। আবার r এর মান বলা আছে 1 3, 1 3 ও কিন্তু p সেট থেকে তৈরি করা যায়। তাহলে p আর q মানে r আর q এই দুইটা কি উপসেট, সেটা হচ্ছে কার p এর। তাহলে তুমি এভাবে দেখতে পারবা এই যে p সাবসেট p, আবার q সাবসেট p। ঠিক আছে? এখন তোমার পি সাবসেট কি পি কেন লিখছে? কারণ 1 2 3 দিয়ে তো তুমি একটা উপসেট বানিয়ে দিতে পারবা। অর্থাৎ ৩ টা সংখ্যা দিয়ে। এরপর বলা প্রকৃত উপসেট। এখন কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। যেমন a = 3 4 5 6 এবং b = 3, 5। এখানে দুইটা সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান, অর্থাৎ বি এর যে উপাদান দুইটা আছে দুইটা কিন্তু আমার এ সেটে বিদ্যমান, এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম, এ সেটের উপাদান সংখ্যা থেকে কিন্তু বি সেটের উপাদান সংখ্যাটা কম। বি এ এর প্রকৃত উপসেট এবং বি সাবসেট এ লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রকৃত উপসেটকে এই চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য ফাঁকা সেট বা যে কোনো সেটের প্রকৃত উপসেট, অর্থাৎ ফাঁকা সেটটা যে কোনো সেটের প্রকৃত উপসেট। এবার দেখো উদাহরণ 5 বলা আছে যে এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো। এখানে তোমাদের মূলত সেট এবং উপসেট মানে উপসেটগুলো নিয়ে এবং প্রকৃত উপসেট নিয়ে ধারণা হয়ে যাবে। যেমন পি একটা সেট যেটা বলা আছে এক্স ওয়াই জেড এর উপাদান সংখ্যা। এগুলোতে যতগুলো সেট তৈরি করা যায় এখানে করা হয়েছে, সেগুলো কি তার উপসেট। কিন্তু প্রকৃত উপসেটে কি হবে? প্রকৃত উপসেটে আমার যে উপাদান সংখ্যা থাকবে অর্থাৎ এক্স ওয়াই জেড, এটাতে যদি আমি একটা উপসেট তৈরি করতে পারবো, এটাকে আমি বাদ দিব। বাদ দিলে আমি যে সেটটা পাবো সেটা হচ্ছে আমার প্রকৃত উপসেট। যেমন কি যে দেখো এখানে এক্স ওয়াই জেড এটা এখানে বাদ দিয়ে লিখছি, কিন্তু বাদ দিলে তাহলে আমি কি পাচ্ছি? প্রকৃত উপসেটটা পাচ্ছি। তাহলে উপাদান সংখ্যা দিয়ে অর্থাৎ যে কয়টা উপাদান সংখ্যা আছে ওটা দুটো একটা আমি উপসেট তৈরি করতে পারবো, সেই উপসেটের সংখ্যাটাকে আমি বাদ দিলে আমি প্রকৃত উপসেট পাই যাবো। এখন কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে কত? 2 এর পাওয়ার n। অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা যদি 2 হয় তাহলে 2 এর পাওয়ার 2 দিবা 4, তাহলে মানে 4 উপসেট থাকবে 4টা। এভাবে কোন সেটের উপাদান সংখ্যা হলে মানে 4 5 পর্যায়ক্রমে 6 7 হলে তুমি এখানে শুধু 2 এর পাওয়ার সেই সংখ্যাটা দিবা, তাহলে কিন্তু তুমি তার উপসেটের কয়টা সংখ্যা হবে সেটা তুমি পাই যাবা। এবং প্রকৃত উপসেট কি হবে? যেহেতু একটা বাদ দিতে লাগে, অর্থাৎ এটা যেমন এক্স ওয়াই জেড ছিল এটা যেমন আমার বাদ দিতে হইছে, তাই একটা আমি বাদ দিব, তাহলে যে কয়টা পাবো, যেমন যদি আমি বলি যে এই সেটের প্রকৃত উপসেট কয়টা হবে, দেখো সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা 3টা, তাহলে 2 এর পাওয়ার n কত হবে? 8 হবে। 2 এর পাওয়ার n মানে অর্থাৎ 3 দিলে 8 হয়। 8 থেকে আমাকে শুধু 1 বিয়োগ দিতে হবে, অর্থাৎ এই সেটটা বিয়োগ দিলে তাহলে আমি প্রকৃত উপসেট পাই যাবো। এগুলা জিনিস খুব একটা ক্রিটিক্যাল না, এগুলো মোটামুটি তোমরা সবাই জানোই। এবার হচ্ছে সেটের সমতা। দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন কি a = 3 5 7 এবং b = কি বলা আছে 5 3 3 7। এখানে দেখো উপাদান সংখ্যা 4টা, এখানে আবার 3টা, এটা কোনো ম্যাটার না, কিন্তু দেখো উপাদান তাদের এখানেও 3 5 7 আছে, এখানেও 3 5 7 আছে। তাহলে দুইটা সেটকে আমি সমান সেট বলতে পারবো এবং এইটাকে আমি a সমান b চিহ্ন দ্বারা লিখতে পারবো আরকি। লক্ষ্য করি a সমান b যদি এবং কেবল যদি a উপসেট b, অর্থাৎ b এর উপসেট যখন a হবে, অর্থাৎ দেখো b এর উপসেট কিন্তু এটা একটা, তখনই আমি কিন্তু বলতে পারবো। এমনকি যখন a এর উপসেট b হবে তখন আমি সেটা বলতে পারবো। ঠিক আছে? আবার a = 3 5 7 আর এখানে দেখো b = 5 3 3 7, অর্থাৎ এখানেও 3 5 7 আছে এবং c = কি 3 5 7, অর্থাৎ এখানে সংখ্যাগুলো শুধু একটা রিপিট হচ্ছে, যেমন এখানে 7 দুইটা 5 দুইটা 3 একটা। এখন তাহলে তুমি A, B, C এই ৩ টা সেটকে সমান বলতে পারবা। কারণ কি তাদের উপাদানগুলো এক। উপাদান সংখ্যা এক না হলেও উপাদানগুলো এক। যেমন এখানে ৩ ৫ আর ৭ আছে, এখানেও ৩ ৫ ৭ আছে, এখানেও ৩ ৫ ৭ আছে। এবার বলা আছে কি সেটের অন্তর মানে বিয়োগ। অন্তর মানে বিয়োগ বুঝায়। যেমন মনে করি A একটা সেট, এটার উপাদান সংখ্যা কি 1 2 3 4 5 এবং B আরেকটা সেট যেটার উপাদান সংখ্যা হচ্ছে 3, 5। এখন A সেট থেকে মানে A থেকে সেট B এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা
1 2 3 1 2 4 অর্থাৎ তুমি এ থেকে বিটাকে যখন বাদ দিবা বি এর উপাদান সংখ্যাগুলোকে, তখন দেখো এখানে 3 5 3 5 বাদ দিলে থাকে 1 2 4 লেখা হয়। অর্থাৎ এইভাবে এটাকে কিন্তু প্রকাশ করে এইভাবে এ বাদ এটাকে বলা হয় বি, বা এ মাইনাস বি বা বাদ বি বলা হয়। সেটা তুমি বললে হলো একটা এ বাদ বি বলবা, যেহেতু বই ওইটা বলা আছে। তাহলে এ বাদ বি, তাহলে এখানে দেখো 3,5 ছিল, 3,5 এখান থেকে বাদ চলে যাবে, 1 2 4 থাকবে, সেটা এখানে বসবে। এখন তোমার এমন হইতে পারতো যে এখানে 3 5 9 আছে। এখন 9 কি এখানে আছে? নাই। এই সেটের যা উপাদান থাকবে এখানে মিল সেগুলা বাদ যাবে, এবং যা মিল থাকবে না, মনে করি যেমন এখানে 9 ছিল, 9 টাও বাদ চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ যেগুলা যে সেটটা আমি বিয়োগ দিব, যেমন এটা আমি বি বিয়োগ দিছি না, বি এর যেগুলা উপাদান আমি এখানে মিল পাবো সেগুলা আমি এই যে এ সেটটা থেকে বাদ দিব, এবং কি যেগুলা ধরো এমনও হতে পারে যে কোনো সংখ্যা মিল নাই, তখন সেই সংখ্যাটাও আমি বাদ দিব, এটা নিব না আমি। ঠিক আছে? এবার উদাহরণ শুনেন, p ইকুয়াল টু x যেন x 12 এর গুণিতক গুণনীয়ক বলা আছে, এবং q ইকুয়াল টু x যেন x 3 এর গুণিতক এবং সেটা 12 সমান এবং 12 থেকে ছোট হলে p বাদ q নির্ণয় করো। তাহলে এখানে দেখো, সেটাকে তুমি তালিকা পদ্ধতি আগে প্রকাশ করে নিবে। গঠন পদ্ধতি দেওয়া আছে, p সেটটা কি 1 2 3 4 6, তারপর হচ্ছে 12, আর এখানে আবার q সেটটাকে তুমি বার করে ফেলা। q সেট আসবে কত? 3 6 9 12। এখন p বাদ q, দেখো p এর উপাদান থেকে q এর উপাদানগুলো বাদ দিতে হবে। এখন ধরো 3 6 9 12, এখানে 3 6, এই দেখো 9 কি এখানে আছে? নাই, তাও 9টা বাদ চলে যাবে। তাহলে যেটা মিল আছে কি 3 6 12, এই তিনটা মিল আছে 3 6 12, এই তিনটা মিল আছে, তিনটা বাদ চলে যাবে, তাহলে থাকবে 1 2 4। তাহলে 1 2 4 হবে নির্ণয় সেট। এখানে দেখো 9 কিন্তু এখানে ছিল না, 9টা কিন্তু তাও বাদ যাবে, এটা মাথায় রাখবা। এরপর বলা আছে সার্বিক সেট। দেখো, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, যেমন a ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং b ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর একটি উপসেট, অর্থাৎ b এর একটি উপসেট a। যে b সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়, অর্থাৎ b সেটকে ধরুন আমি বলবো সার্বিক সেট, অর্থাৎ যেটা মেইন সেট থাকবে সেটা হচ্ছে আমার সার্বিক সেট। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। অর্থাৎ যেমন আমি এখানে আমি ধরে নাও c ইকুয়াল টু 2 4 6 বলা আছে, আমি আরেকটা সেট লিখলাম কি যে 2 4, তাহলে সেটা কি c এর উপসেট, তাইলে ওই উপসেটের সাপেক্ষে আমি c কে সার্বিক সেট বলতে পারবো। তারপর পূরক সেট বলা আছে, পূরক সেটকে এই যে এর পাওয়ার c দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই যে a এর পূরক সেটকে কি বলা হয়? a c, আবার a এর পাওয়ার দিছে c, a এর পাওয়ার c সমান কি আবার u বাদ a, অর্থাৎ u থেকে a কে বাদ দিবা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাহলে বুঝো পাবা। যেমন u সেট বলা আছে 1 2 3 4 5 6 7, a বলা আছে কি 2 4 6 7, b বলা আছে 1 3 5। এখন a এর পাওয়ার c এবং b এর পাওয়ার c তোমাকে বার করতে হবে, অর্থাৎ পূরক সেটটা a এর পূরক সেট b এর পূরক সেট বার করতে হবে। তাহলে a এর পাওয়ার c সমান কি u মাইনাস a, তাহলে আমার ইউ থেকে এই যে এর উপাদান সংখ্যাগুলো বাদ যাবে, তাহলে বাদ গেলে এখানে থাকে কি 1 3 5। এভাবে বি বাদ দিবা, বাদ দিলে থাকবে হচ্ছে তোমার 2 4 6 7। ঠিক আছে? এখন তোমাদের সংযোগ সেট বলা আছে, যেটাকে ইন্দ্রণ বলা হয়, যেমন 2 বা ততোধিক সেটের সকল উপাদান সংখ্যা নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগকে যে এটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ইউনিয়ন বলা হয়, এ ইউনিয়ন বি। অনেকে আমরা যে মানে বোঝানোর স্বার্থে এটাকে বলি কাপ, অর্থাৎ এ কাপ বি, কাপের মতো দেখতে, সেজন্য কাপ বলে তোমরা ইউনিয়নও বলতে পারবা বা ইচ্ছা তোমাদের, মানে অর্থাৎ তুমি যেটা বলে বুঝতে পারবা সেটাই বলবা, কিন্তু এটাকে বলা হয় ইউনিয়ন। এই যে দেখো এ ইউনিয়ন বি, কারণ সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি সমান কি এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্সটা এর উপাদান সংখ্যা হবে এবং বির উপাদান সংখ্যা হবে। যেমন c ইকুয়াল টু 4 3 4 5 বলা আছে, d ইকুয়াল টু 4 6 8 বলা আছে, এখানে দুইটা সেট বলা আছে, এখন হচ্ছে c ইউনিয়ন d নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো কাপে আমাদের সবকিছু আমরা যেটাই দেবো সেটাই কিন্তু ধরবে, এরকম এখানে এই সেট মিলে আমি একটা সেট গঠন করব যেখানে দুই সেটের উপাদান সংখ্যাগুলোই থাকবে। যেমন এই যে দেখো এখানে লিখছে c ইউনিয়ন d দিছে, এখানে দেখো 3 4 5, আর এখানে দেখো 4 6 8 আছে। এখন দেখো এখানে এক্সট্রা কি থাকতেছে, 3 4 নিয়ে আমি 3 4 5 নিছি, এখন দেখো 6 আর 8 আছে, 6 8 নিয়ে নেবো, 4 কি একবার নিছি, একটা সেট এখানে দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমি এখানে শুধু কোনগুলা নিব, অর্থাৎ সবগুলা দিয়ে একটা একটা সংখ্যানে যতটা সেট তৈরি করা যায় সেই সেটটা আমি তৈরি করবো, সেটা হচ্ছে আমার ইউনিয়ন আর কি, অর্থাৎ সেই ইউনিয়নটা এইভাবেই করতে হয়। এবার একটা আছে সেট, এটা হচ্ছে এটার বিপরীত। 2 বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়,
অর্থাৎ এখন আমি ধরে নাও দুইটা সেটের ভিতরে ছেদ নির্ণয় করব, তখন দুইটা সেটের যে সাধারণ উপাদানগুলো আছে অর্থাৎ দুইটা সেটের যে মিল উপাদানগুলো আছে সেটাকে আমরা নিয়ে সেটটা তৈরি করব, সেটা হচ্ছে ছেদ সেট। এ ও বি সেটকে এ দেখো এটাকে বলা হয় ছেদ বি দ্বারা প্রকাশ করা হয় এবং এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি করা হয় আরকি। তুমি এ ছেদও বলতে পারবা, এটাকে আবার আমরা একটু মানে সহজে বুঝার জন্য ক্যাপ বলে থাকি। উল্টা আছে ক্যাপের মতো, সেজন্য ক্যাপ বলে থাকি। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, আর হচ্ছে তুমি বাংলাতে ছেদ বলতে পারবা। সেট গঠন পদ্ধতিতে এ ছেদ বি ইকুয়াল টু কি এক্স, যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এটাও কি দুইটার উপাদানের সংখ্যা হবে। দেখো এখন একটা উদাহরণ দেখো। এখানে কি বলা আছে পি একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, কিউ সেটেরও গঠন পদ্ধতি দেওয়া আছে। এখন পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে পি আর কিউ, এটাকে তুমি তালিকা পদ্ধতিতে করে নিবা যে এটা হচ্ছে 3 4 5 6, এটা হচ্ছে 2 4 6 8। তাহলে পি ইন্টারসেকশন কিউ হবে। এখন দেখো উপাদান সংখ্যাগুলো লিখবা, মাঝখানে চিহ্ন রাখবা। এখন দেখো এই দুইটা সেটের ভিতর মিল কোনটা আছে? এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আর কিন্তু কোনো মিল নাই। যেমন এখানে 3 আছে, এখানে আবার 3 নাই, এখানে 2 আছে, এখানে আবার 2 নাই। তাহলে 4 আর 6 দুইটা সেটের সাধারণ উপাদান সংখ্যা। তাহলে 4, 6 এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে? এবার বলা আছে নিচ্ছেদ সেট। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেটাকে আমরা বলবো নিচ্ছেদ সেট। অর্থাৎ যেমন আমি যদি বলি তোমাকে এ একটা সেট 1, 2 আর বি একটা সেট, এটার হচ্ছে তোমার উপাদান সংখ্যা 3, 4। তাহলে এ ইন্টারসেকশন বি আমরা যখন দিব তখন কি আসতেছে 1, 2 ইন্টারসেকশন 3, 4। এখানে দেখো তুমি কোনো সাধারণ কিন্তু তাদের তো সংখ্যা নাই। এটাই বলছে যখন কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেটকে মানে পরস্পরকে নিশ্চিত সেট বলা হয়। মনে করি এ বি দুটি সেট, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট দিচ্ছে, অর্থাৎ এদের ভিতরে কোনো মিল নাই, সেজন্য এটাকে নিশ্চিত সেট বলা হয়। এবার তোমাদের আরেকটা সেট আছে, সেটা হচ্ছে শক্তি সেট। এ ইকুয়াল টু এম কমা এন একটা সেট। এ সেটের উপাদান সংখ্যাগুলো কি এম কমা এন, এম এন এবং মানে ফাঁকা সেটটা, অর্থাৎ এই সেটের উপসেটগুলা লিখছি। এখানে উপসেট সমূহের সেটকে কি বলা হয়? এই যে দেখো উপসেট সমূহের যে একটা আমি পাবো সেই সেটটাকেই বলা হয় শক্তি সেট। অর্থাৎ একটা যখন সেটের শক্তি সেট বার করতে বলবে তখন সেখানে উপসেট বার করবো, উপসেটগুলোর সেটটাই হচ্ছে তার শক্তি সেট। যেমন উদাহরণ 10টা দেখো তাহলে বুঝে পাবা। এ ইকুয়াল টু এখানে ফাঁকা সেট বলা আছে, বি ইকুয়াল টু এ এবং সি ইকুয়াল টু এ কমা বি, এই তিনটার শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? এখন দেখো তিনটারে শক্তি সেট বার করতে বলছি। এখন পি অফ এ অর্থাৎ পি এ সেটের উপসেটগুলো আমি আগে নিব। উপসেট কি এ সেটের? ফাঁকা। এখন ফাঁকার আগে সেটটাকে আমি বলবো শক্তি সেট। তাহলে এই যে ফাঁকাটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখছি, সেটা তার শক্তি সেট। আবার পি অফ বি কি দেখো, বি এর উপাদান সংখ্যা কি এ, আর একটা হচ্ছে ফাঁকা। এ আর ফাঁকা দুইটাকে আমি ব্র্যাকেট দ্বারা যদি আবর্ত করি তাহলে সেটার আমি শক্তি সেট পাবো। শক্তি সেট খুবই সহজ, শুধু উপসেট বার করে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেগুলোকে তুমি রাখবা, তাহলে তুমি শক্তি সেট পাই যাবো। এখন তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের জিনিসটা তুমি যদি বুঝতে পারো এখান থেকে তো আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এখানে কি বলা আছে, শুধু এগুলা একটু তোমরা রিপিট করে নিও। ক্রোমোজোম কাকে বলা হয়? দেখো যদি কোনো ক্রোমোজোমের প্রধান উপাদান বা পথ এক্স এবং দ্বিতীয় উপাদান বা মানে দ্বিতীয় উপাদান বা পথ ওয়াই হয় তবে ক্রোমোজোমটিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ক্রোমোজোম এক্স কমা ওয়াই ও এ কমা বি সমান বা এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি হবে যদি এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি হয়। অর্থাৎ ক্রোমোজোমের সত্য কমার কি সেটা আমি তোমাদেরকে দেখে দিই। মনে করো তোমার এই যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু তুমি এ কমা বি বললা, তখন তুমি ক্রোমোজোমের সত্য মতে লিখতে পারবা কি এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি। এটাই তোমার ক্রোমোজোমের সত্য। কিন্তু ক্রোমোজোমের সত্য দিয়ে তুমি এটাই লিখতে পারবা, এটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। যেমন একটা উদাহরণ তোমার এখানে দেওয়া আছে, দেখো 2x প্লাস ওয়াই কমা 3 ইকুয়াল টু 6 কমা 6 মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। এখন তোমার দেওয়া আছে কি একটা প্রশ্নটা তুলি এখানে 2x plus y, 3 equal to 6, x minus y। এখন তোমার এটা দেওয়া আছে, ক্রমচরের সত্য মতে তুমি এখানে কিন্তু লিখতে পারবা কি এটা সমান এটা, এটা সমান এটা। এই যে 2x plus y equal to কি 6, আমরা লিখতে পারবা কি যে 3 equal to x minus y। পরে এটাকে সাজিয়ে লিখবো x minus y equal to 3। অর্থাৎ এখানে তুমি একটা রাশি পাবা, এখানে একটা সমীকরণ মানে দুইটা সমীকরণ পাবা। এই যে দেখো এটাই করছি এখানে। প্রথমে ক্রমজোড়ের সত্য মতে
তুমি এটা একটা প্রথম সমীকরণ পাইছো এবং এটা দ্বিতীয় সমীকরণ। পরে এখান থেকে ক্যালকুলেশন করে শুধু তোমাকে ম্যাক্সিমাম এর মানটা বার করতে হবে। ক্যালকুলেশনটা খুবই সহজ। দেখো এখানে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে। এখানে তোমার দেখো কি ছিল 2x প্লাস ওয়াই, আর এখানে ছিল কি x মাইনাস ওয়াই। এটা ছিল মান 6, এটা ছিল 3। এখন তুমি যদি যোগ করো তাহলে এটা কাটা থাকে, এখানে 3x হয়। 3x ইকুয়াল টু কত 9, তাহলে x ইকুয়াল টু কত আসবে 3। তাহলে এভাবে x এর মানটা তুমি একটা যে কোনো সমীকরণে বসিয়ে দিও, y এর মানটাও পাই যাবে যে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 0। তখন উত্তর লেখার সময় তোমাকে লিখতে হবে কি, যেমন x এর মান 3, y এর মান আসবে কি 0। তাহলে অতএব উত্তর যখন লিখবে এভাবে লিখবে x, y ইকুয়াল টু x এর মানটা আগে লিখবা 3, 0, y এর মানটা পরে লিখবা। ঠিক আছে, এভাবে উত্তরগুলো লিখবা। এরপর হচ্ছে কি কার্তেশীয় গুণজ। দেখো করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন ভিতরের দেওয়ালে রঙের সেট এ ইকুয়াল টু সাদা নীল, আর বাইরের দেওয়ালে কি কি রং ছিল, লাল হলুদ সবুজ। এখন করিম সাহেব তার ঘরের রং লেপন সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ ক্রমজোর আকারে দিতে পারেন। অর্থাৎ এভাবে তিনি দিতে পারেন যে হয় তোমার দেখো হয় তোমার সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নাহলে নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। এভাবে কিন্তু তোমার দিতে পারে যে বাইরে এবং ভিতরে। উক্ত ক্রমজোরের সেটকে বলা হয় কি, মানে এই ক্রমজোর আকারে দিতে পারে, এইটাকে যখন তুমি সেট আকারে লিখবা সেটা হচ্ছে তোমার ক্রমজোর, মানে কার্তেশীয় গুণজ বলা হয়, যেমন a ক্রস b। এই যে উপরোক্ত ক্রমজোরের সেটটিকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়, এটাকে ক্রস বলা হয় a ক্রস b। আর সেট গঠন পদ্ধতিতে তুমি কি লিখতে পারবা, a ক্রস b সমান কি x, y থাকবে, যেন x বিলংস টু a এবং y এর মানটা বিলংস টু b। অর্থাৎ x এর মানটা আমি a থেকে নিব, y এর মানটা আমি b থেকে নিব। আবার বুঝা বাবা যখন এই উদাহরণটা দেখবা। দেখো যেমন কি বলা আছে, p ইকুয়াল টু 1 2 3, q ইকুয়াল টু 3 4। এখন p এখানে কি বলছে, ইন্টারসেকশন q হলে p ক্রস r এবং r ক্রস q নির্ণয় করো। তাহলে p আর q ইন্টারসেকশন আমি করে পাইছি কি 3। এখন আমাকে কি বলছে, p ক্রস r, এই যে r এর মানটা কিন্তু এটা বলা ছিল, আর আমি পাইছি কত 3। তাহলে দেখো p ক্রস r দিছি। এখন দেখো 1 2 3 ক্রস 3। তাহলে এখন তুমি দেখো একবার 1 3 গুণ করবা, তাহলে 1 3, একবার 2 3, একবার 3 3। এই সেটটাকে তুমি যখন মানে এই উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখবা, তাহলে তুমি কিন্তু কার্তেশীয় গুণজটা পাইছো না। এভাবে এখন কি বলছে, r q, তখন কি 3 টা আগে বসবে এবং 3 4 টা পরে বসবে। তাহলে 3 3 এবং কি 3 4। মনে রাখবা যেটা প্রথম উপাদানটা আছে, এটা যখন প্রথমে আসে এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ করবো। যেমন এখানে 3টা ছিল, তাহলে 3টা দ্বারা পরের সেটগুলোর উপাদানগুলোকে আমি গুণ বলতে কি মানে পাশাপাশি লিখছি আর কি। এখন এটা উলট পালট আমার করিও না, যেমন এখানে একই জিনিস ছিল কিন্তু উল্টা হওয়ার কারণে দেখো এখানে উপাদান কয়টা, একটা এবং দুইটা, এখানে কয়টা 1 2 3টা। তো এগুলো অঙ্ক কিন্তু মোটামুটি সহজ আছে, এগুলো তোমরা করতে পারবা। কারণ তুমি দেখো আমরা যেগুলো বার করলাম আমার সত্য মতো মিলতেছে কিনা দেখো, এটা আমার x, এটা y। তাহলে x এর উপাদান সংখ্যাটা অবশ্যই কি হবে, a এর হবে। a আমার কোনটা p, দেখো a থেকে নিছি। আর পরের উপাদান সংখ্যা আমার b থেকে, অর্থাৎ এখানে r থেকে হবে দেখো 3। এখানেও x এর উপাদান সংখ্যা এখান থেকে, y এর উপাদান সংখ্যা এখান থেকে। x এর উপাদান সংখ্যা যে এখান থেকে 3, y এর উপাদান সংখ্যা এখান থেকে। এটা মাথায় রাখবা কিন্তু। তাহলে এটা তোমাদের কাজ, এটাই তোমরা SW করবা কিন্তু। এবার উদাহরণ 13 কি বলা আছে, এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা আছে, ভালো আছে এটা অঙ্ক। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলোকে আমি এই যে 311, মানে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা আমি 311 এবং 419 কে ভাগ করব, অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করলে আমার প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, এই সংখ্যাগুলোর সেট আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি 311 এবং 419 কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে আমি 23 পাবো ভাগশেষ, সেই সংখ্যাগুলোকে আমি বার করতে হবে এবং সেগুলোর সেট নির্ণয় করতে হবে। এই অঙ্কটা দেখো এখানে করে দেওয়া আছে। এই ভাষাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অঙ্ক শুধু অঙ্কটা এইভাবে আসে, শুধু মানগুলো চেঞ্জ হতে পারে, অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু ভাষাগুলো কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে। প্রথমে লিখবে কি, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা হলো কি 23 থেকে বড়, এবং এই যে দেখো যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা থেকে 23 টাকে বিয়োগ দিবা। 311 থেকে 23 বিয়োগ করলে 288 এবং 419 থেকে 23 বিয়োগ দিলে 396 এর সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই দুইটা 288 এর গুণনীয়ক বার করবো, 396 গুণনীয়ক বার করবো, তারপর যে গুণনীয়কগুলো আমি মিল পাবো সেই গুণনীয়কগুলাই হবে কি উত্তর। যেমন মনে করি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের সেট A, অর্থাৎ এখানে 288 এর সকল গুণনীয়ক বার করছে, বার করার পর 23 থেকে বড় গুণনীয়কগুলো এখানে নিচে কিন্তু। এভাবে তুমি
396 গুণনীয়কগুলো বার করবা এবং 23 থেকে বড় যতগুলো গুণনীয়ক আছে সেগুলাকে নিয়ে বি একটা সেট তৈরি করবা। এখন এগুলা হলো সাধারণ সেট বার করতে হবে, অর্থাৎ ইন্টারসেকশন করলে তুমি উত্তর পাই যাবা যে অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, যেগুলা মিল আছে, মিল কি আছে শুধু 36, সেটা হচ্ছে তোমার উত্তর। এখন তোমার মনে তার উত্তরটা ঠিক আছে কিনা তুমি দেখো, 311কে 36 দ্বারা ভাগ দাও, 23 ভাগশেষ পাবা। আবার 419কেও তুমি 36 দ্বারা ভাগ দাও, 23 ভাগশেষ পাবা। এই অঙ্কগুলা তোমার এই প্যাটার্নেই করবা, শুধু মানগুলো প্রশ্নে চেঞ্জ থাকতে পারে, মানগুলো চেঞ্জ করে দিবা, ঠিক আছে। এরপর তোমার উদাহরণযুক্ত একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ভ্যানচিত্র নিয়ে। দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভ্যানচিত্রের সাহায্যে চিত্র তথ্যগুলোকে প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। এখন দেখো কি হয়েছে বিষয়টা, শিক্ষার্থী মোট কত, 100 জন। তাহলে 100 জনের মান কি, যে ইউ এর মান কি হবে, 100 হবে। এই যে দেখো ভ্যানচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ, এবং বাংলায় ও গণিতে শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি এবং এম দ্বারা প্রকাশ করছে আর কি। দেখো ম্যাথ আর কি, যেটা এই যে বাংলাকে বি আর হচ্ছে গণিতে কি এম দ্বারা প্রকাশ করছে। তাহলে বাংলায় কতজন হয়েছে পরীক্ষা, 88 জন বাংলায়, গণিতে 80 জন, আর উভয় বিষয়ে পাশ করছে কতজন, 70 জন। এখন তাহলে তুমি দেখো ফলে ভ্যানচিত্রটি 4টি নিঃশেষে বিভক্ত হয়েছে, যাদেরকে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হয়। এই যে বাংলা এবং গণিতে এই যে পুরোটাই দেখো, বাংলায় বি আর এখানে গণিত এম, আর হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে সেটাকে আমার বলা হয় কিউ, আর শুধুমাত্র বাংলাতে পাশ করছে সেটা হচ্ছে পি। এই যে এই জিনিসগুলো বাদ দাও, পি থাকে। আর শুধুমাত্র গণিতে পাশ করছে সেটা হচ্ছে আর। এখানে দেখো উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট কি, কিউ। কিউ ইকুয়াল টু কি হবে, পি, এই যে অর্থাৎ বি আর হচ্ছে তোমার ইন্টারসেকশন এম। তাই তুমি এই যে শুধু কিউ এর মানটা পাবা, এই যে কিউ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এম, যার সদস্য সংখ্যা কত, 70। আর শুধুমাত্র যদি আমি বলি বাংলায়, তাহলে কি হবে, দেখো পি এর মানটা লাগবে, অর্থাৎ এই যে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীদের সেট কি হবে, 88 থেকে 70 বিয়োগ দিবা। দেখো বাংলায় পাশ করছে 88 জন, মানে হয়ে গেল, এই যে দেখো কোন পরীক্ষা 88 জন বাংলায়, তাহলে শুধুমাত্র বাংলায় কত পাশ করছে, 88 থেকে 70 বাদ দিবা, তাহলে 18 যেটা পাবা, এটা হচ্ছে তোমার উত্তর। এবং আর শুধুমাত্র গণিতের শিক্ষার্থীদের সেট, আর কি শুধুমাত্র যারা গণিতে পাশ করছে, তাহলে 8 বার করার জন্য কি করবা, 80 থেকে তুমি 70 বাদ দিবা, তাহলে 10, অর্থাৎ আর এর মান কত, 10, আর হচ্ছে তোমার পি এর মান কি, 18, আর উভয় বিষয়ে কিন্তু পাশ করছে তোমার 70। এখন দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কত হইলো, এখানে 70 10 80, আর এখানে 18 কত হচ্ছে 98। তাহলে ফেল করছে কয়জন, মোট শিক্ষার্থী 100 জন, 100 থেকে 98 বিয়োগ দিলে তুমি 2 জন পাবা, এই 2 জনে কিন্তু ফেল করছে, যেটা এফ সেট। ঠিক আছে, খুবই সহজ কিন্তু এটা, মানে অর্থাৎ তুমি এখানে আমি একটু বুঝাই, এটা ছিল তোমার বাংলা বি, যেহেতু উভয় বিষয়ে কিন্তু পাশ করছে সেটাকে আমরা বলছিলাম কিউ, আর এটা হচ্ছে ম্যাথ। এখন দেখো এখানে তোমার বাংলাতে বলা আছে কি কতজন, 88 জন, আর এখানে তোমার গণিতে বলা আছে কি 80 জন। এখন এর ভিতর কিন্তু উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীগুলাও আছে, কারণ এমনও শিক্ষার্থী আছে যারা বাংলা এবং তোমার গণিত দুইটাতেই পাশ করছে। তাহলে আমি যদি এখন বলতে চাই শুধু বাংলায় কতজন পাশ করছে, তাহলে দেখো শুধু এই যে এই সেটটা থাকতেছে, চিত্রটা একটু নিচিমিচি হয়ে গেল, দেখো শুধু এই সেটটা থাকতেছে, এটাকে আমি বললাম পি। আর শুধুমাত্র গণিত হলে এই যে এই জিনিসটা থাকতেছে, এটাকে বললাম কি, কিউ। ঠিক আছে, আর কিউ না, কিউ তো নিছি, আর বললাম এটাকে, এটা এখানে দেখাইছি। তো আমি কিন্তু তোমাদের উদাহরণগুলো শেষ করে দিলাম, এরপরে তোমাদের ডাইরেক্ট অনুশীলনী আছে, এরপর আমি তোমাদের অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবগুলো করে দেবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করে জানাও, আর তোমরা একটু প্র্যাকটিস করবা, কারণ অনুশীলনীতে যা করলাম সেই অঙ্কগুলো এখানে আছে। দেখো এখানে তোমার বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তারপর এখানে বলছে কি, অর্থাৎ যে তুমি ইন্টারসেকশন, তারপর হচ্ছে ইউনিয়ন, এই সেটগুলো করলাম সেগুলোর মান নির্ণয় করতে হবে, এখানেও সেই ধরনের অঙ্কগুলা। তারপর এখানে কিউ পি ওভার অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে বলছে, এখানে ক্রমযোজিত অঙ্কগুলা। আর পরবর্তী পৃষ্ঠায় মনে হয় কিছু কার্তেশীয় গুণজ বলা আছে। এরপরে দেখো একটা যে আমরা উদাহরণ করলাম, শুধু সংখ্যাগুলো চেঞ্জ এই অঙ্কটা, এবং সৃজনশীল আছে, এটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, পারবা না পারলেও সমস্যা নেই, আমি কিন্তু একটা এটা নিয়ে ক্লাস দিব অঙ্কগুলো করে দিয়ে। তো আজকে আমি এখানে শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।